আচ্ছা, আমরা গত ক্লাসে একজন এখানে চলে আসেন, এখানে চলে আসেন, আপনার এদিকে চলে আসেন, অথবা এখানে বসেন। আমরা গত ক্লাসে কতটুকু পর্যন্ত পড়াইছিলাম? পড়া দেখছিলাম না? বাসায় যা পড়ছিলেন? হ্যাঁ, কি বুঝছেন কিছু? সব বুঝছেন? হ্যাঁ, বুঝেনি? আচ্ছা, তো আমরা দেখি, গত ক্লাসে যা যা পড়ছিলাম একটু রিক্যাপ করি ছোট করে, হ্যাঁ, যেহেতু ভিডিও হচ্ছে ক্লাসটা, একটু রিক্যাপ করি আমাদের গত ক্লাসের, মানে যে সামারি ছিল খুব ছোট করে, সেটা হচ্ছে আমরা নিউক্লিক অ্যাসিড নিয়ে পড়তেছিলাম, তাই না? নিউক্লিক অ্যাসিডের মধ্যে আমরা বলছিলাম যে দুইটা আসতেছে এখানে, কয়টা? নিউক্লিক অ্যাসিডের মধ্যে দুইটাকে আমরা নিউক্লিক অ্যাসিড বলতেছি, একটা হচ্ছে ডিএনএ আর একটা আরএনএ, তাই না? ডিএনএ আমরা বলছিলাম ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। তারপর আমরা বলছিলাম যে এটার লোকেশন আর এটার লোকেশন, তাই না? যে কোনটার লোকেশন কোথায়। আমরা বলছিলাম যে ডিএনএ লোকেশন কয় জায়গায়? দুই জায়গায়। একটা হচ্ছে কোথায়? নিউক্লিয়াস, আর একটা সাইটোপ্লাজম, তাই না? আর আরএনএও সেম, কোথায়? নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, তাই কি না? তারপর বলছিলাম যে ডিএনএ প্রায় কত পার্সেন্ট? 90%। কি বলে, নিউক্লিয়াসের প্রায় 90% হচ্ছে ডিএনএ, তাহলে বাকি থাকে 10%। ওই 10% কোথায়? আরএনএ দিয়ে ফিল আপ হবে, তাই না? আর সাইটোপ্লাজমে বলছিলাম কত থাকে? 10%। সাইটোপ্লাজমে এই 10% কোথায় কোথায় থাকতেছে? একটা থাকতেছে তোমার মাইটোকন্ড্রিয়া, তাই না? আরেকটা আরেকটা থাকতেছে ক্লোরোপ্লাস্টে, তাই কি না? তাহলে আমাদের সাইটোপ্লাজমের কোন কোন জায়গাতে ডিএনএ আছে সেটাও কিন্তু পড়া হয়ে গেল, এমসিকিউতে কিন্তু আসে, বুঝতে পারছো? আর সাইটোপ্লাজমের 90% হচ্ছে কি মূলত আরএনএ। কিভাবে 90% আরএনএ? এটার এক্সাক্ট তোমরা বুঝতে পারবা যখন হচ্ছে আমরা দেখবো যে ট্রান্সক্রিপশন পড়াবো। ট্রান্সক্রিপশনে দেখবা এমআরএনএ, এমআরএনএ সিনথেসিস হয় কোথায়? এমআরএনএ তৈরি হয় কোথায়? এমআরএনএ কিন্তু তৈরি হয় নিউক্লিয়াসের ভিতরে, কিন্তু সে এমআরএনএ পরবর্তীতে নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার ছিদ্র দিয়ে বাহিরে সাইটোপ্লাজমে আসে, বুঝতে পারছো? টিআরএনএও মানে অন্যান্য এমআরএনএ থেকেও বা অন্যান্য যে আরএনএ আছে সেখান থেকেও কি হবে, পর্যায়ক্রমিক ভাবে টিআরএনএ তৈরি হয়, এবং এগুলো সবগুলো কোথায় থাকতেছে? সাইটোপ্লাজমের মধ্যে থাকতেছে, বুঝতে পারছো? যার কারণে সাইটোপ্লাজমের 90% কি থাকে? আরএনএ থাকে। এটা ছিল তাদের লোকেশন। তারপর আমরা বলছিলাম যে ডিএনএ নিয়ে আমরা ডিটেল তারপর একটু আলাপ আলোচনা করছিলাম। তো আজকে আমরা ডিএনএ এর যে বেসিক যে গঠন, হ্যাঁ, সেটা আমরা পড়বো, তাই না? বেসিক গঠনের মধ্যে দেখো, আমরা আগে যদি এখানে যদি চিত্র আঁকি, একটা হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম, আর একটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম। এই যে দুইটা প্রান্ত, অর্থাৎ কি একটা সূত্র আর একটা সূত্র পরিপূরক এবং বিপরীত, তাই না? বুঝতে পারছো? দিক কি? একটা সূত্র আর একটা সূত্রের বিপরীত। পরিপূরক কেন বলতেছি সেটা একটু পরে বলবো। এখন আসো, এই যে চেইন, এই দুটা চেইনকে আমরা গত ক্লাসে কি বলছিলাম? এক একটা চেইনকে আমরা কি বলছিলাম? এক একটা চেইনকে বলছিলাম পলিনিউক্লিওটাইড। কি বলছিলাম? পলিনিউক্লিওটাইড। তাহলে এই যে এই 3 থেকে এই 5, এই একটা পলিনিউক্লিওটাইডের চেইন, আবার এই 5 থেকে এই 3, এই আরেকটা কি পলিনিউক্লিওটাইডের চেইন। আমরা পলিনিউক্লিওটাইড কোনটাকে বলছিলাম? যে অনেকগুলো নিউক্লিওটাইড যখন একটার পর একটা পর একটা পর একটা যুক্ত হয়, তখন সেটাকে আমরা কি বলছিলাম? পলিনিউক্লিওটাইড। তাহলে পলিনিউক্লিওটাইড বুঝতে গেলে আগে বুঝতে হবে কি নিউক্লিওটাইড কি। নিউক্লিওটাইড কি বলো? আরেকটা হচ্ছে কি ফসফরিক অ্যাসিড।
এই তিনটা, যখন আমরা ডিএনএ এর গঠনে আমরা বলছিলাম যে তিনটা জিনিস থাকতেছে, কটা জিনিস? একটা হচ্ছে পেন্টোজ সুগার, একটা কি পেন্টোজ সুগার হিসেবে আমরা বলছিলাম। ডিএনএ তে কোনটা থাকে? ডিঅক্সি রাইবো ডিঅক্সি রাইবোজ কি থাকতেছে? ডিঅক্সি রাইবোজ এই পেন্টোজ সুগারটা থাকতেছে। আর থাকতেছে কি নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস হিসেবে কি থাকে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থায়ামিন। তার মধ্যে আমরা বলছিলাম এই অ্যাডেনিন আর গুয়ানিন এই দুটো হচ্ছে কি, এই দুটাকে আমরা একটা ভাগে ভাগ করছিলাম, আর সাইটোসিন আর থায়ামিনকে একটা ভাগে ভাগ করছিলাম। বলো, একটা পিউরিন আর একটা পাইরিমিন। ঠিক আছে, একটা পিউরিন আর একটা পাইরিমিন। তারপর আমরা বলছিলাম যে আরেকটা আসছে, সেটা হচ্ছে কি ফসফরিক অ্যাসিড। আমরা বলছিলাম যদি এই দুটো যুক্ত থাকে, অর্থাৎ পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেস এই দুটো যদি একসাথে যুক্ত থাকে, তখন ওইটাকে আমরা একটা নাম দিছিলাম, সেটা কি নিউক্লিওসাইড। অর্থাৎ যখন পেন্টোজ সুগারের সাথে নাইট্রোজেন বেস যুক্ত থাকবে সেটা হবে নিউক্লিওসাইড। আর এই নিউক্লিওসাইডের সাথে যখন ফসফরিক অ্যাসিডের সাথে যুক্ত হবে তখন ওটা হয়ে যাবে নিউক্লিওসাইড। তাহলে এটা হচ্ছে কি নিউক্লিওসাইড। এখন এই নিউক্লিওসাইড আর এই ফসফরিক অ্যাসিড এই দুটো মিলে তৈরি হচ্ছে কি নিউক্লিওসাইড। এটা হচ্ছে কি নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড। এখন এই নিউক্লিওটাইড এরকম অনেকগুলো নিউক্লিওটাইড যখন একসাথে যুক্ত হবে তখন এই একটা চেইন হবে, আবার এইদিকে যখন অনেকগুলো একসাথে যুক্ত হবে তখন এই আরেকটা চেইন হবে। এই কারণে ডিএনএ এর যে দুটা চেইন, এই দুটা চেইনকে কি বলা হয়? পলিনিউক্লিওটাইডের সর্পিল আকার। এটা তো সাপের মতো। আবার পেঁচানো সিঁড়ি দেখছো? পেঁচানো সিঁড়ির গঠনও বলা হয়। তাহলে প্রথম লাইনটা বোঝা গেছে? তাহলে এক নাম্বার লেখো, তোমরা ডিএনএ এর গঠন আসবে পরীক্ষায়, সবসময় এই চিত্রটা আঁকবা এবং সাথে গঠন লিখবা অলওয়েজ, ধাপ করে করে, ঠিক আছে? 1 2 3 4 এইভাবে। তাহলে এক নাম্বার পয়েন্ট হবে কি, হ্যাঁ বুঝিনি গত না, এখন লিখতে হবে। আমি ডিএনএ এর গঠনের যে ধাপগুলো আছে সবগুলো 8 10টা ধাপ আছে, সেগুলো আমি বলবো, বুঝতে পারছো? সেগুলো লিখবা। ডিএনএ এর গঠন, এটা তো গত ক্লাসের সারসংক্ষেপ ছিল। গত ক্লাসে আমরা ডিটেলে বলছিলাম, আজকে তো খুব সামান্য করে একটু মানে বললাম আর কি, যেহেতু ভিডিও হচ্ছে ক্লাসটা। তো প্রথম লাইন হচ্ছে কি যে ডিএনএ হচ্ছে দুটি পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন বা পেঁচানো সিঁড়ির গঠন। এই যে গঠনটা কে দিছিল বিজ্ঞানী? ওয়াটসন ও ক্রিক। পড়ছিল না 9 10-এ? বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক সর্বপ্রথম, মানে সেই আর কি, এই যে ডাবল হেলিক্স যে গঠনটা, ডাবল হেলিক্স, ডাবল মানে কি দুই, বুঝতে পারছো? তো এই দুইটা সূত্রের যে পেঁচানো গঠন, এটাই এই বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক ওনারা হচ্ছে এই গঠনটা দিছিল। তাহলে প্রথম লাইনটা লিখছো, বই পড়ে বুঝবা? হ্যাঁ, আগে পড়বা। আচ্ছা, তাহলে বুঝতে পারছো 1 নম্বর লাইন। তাহলে ডিএনএ হচ্ছে কি দুইটা পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন বা পেঁচানো সিরিজ গঠন। তারপরে দেখো, তারপরে 2 নম্বর পয়েন্ট কি বলছিলাম, যে আমরা মার্ক করছিলাম এই যে চেইনটা, এটা 3 প্রাইম টু 5 প্রাইম, আর এই চেইনটা 5 প্রাইম টু 3 প্রাইম। তার মানে একটা চেইন আরেকটা চেইনের কি বিপরীত, একটা চেইন আরেকটা চেইনের বিপরীত। আরেকটা কথা হচ্ছে, এই চেইনে একটা চেইনে যদি অ্যাডেনিন বসে তাহলে অপর চেইনে কি বসবে বলো? থায়ামিন। আর এদের মাঝখানে কি থাকবে? দুর্বল একটা বন্ড থাকে। এটা কি বন্ড? হাইড্রোজেন বন্ড। কয়টা হাইড্রোজেন বন্ড? দুইটা। অলওয়েজ মনে রাখবা ডিএনএ এর মধ্যে এ এর সাথে সম্পর্ক থাকবে কার? থায়ামিনের। কয়টা? দুইটা। সি এর সাথে সম্পর্ক থাকবে কার? গুয়ানিনের। কয়টা? তিনটা। মানে জি এর সাথে সি, টি এর সাথে এ। তুমি এবার যেভাবেই বলো, বুঝতে পারছো? তাহলে আমি যদি এই চেনে যদি জি সি টি এ, মানে এরকম আমার নিজের
পছন্দ মতো আর কি দিতেছি। আমি এরকম একটা চেইনে এই নাইট্রোজেন বেস আমি কি করছি, অ্যাড করলাম। তাহলে এখন তোমরা বলো অপর চেইনে এর পরিবর্তে কি বসছে, সি। তাহলে জি এর পরিবর্তে কি বসবে, সি বসবে। তাহলে এই দুটোর মাঝখানে আমরা দেখতেছি কয়টা হাইড্রোজেন বন্ড, তিনটা। তাহলে তিনটা হাইড্রোজেন বন্ড দিয়ে দাও, বুঝতেছো? তারপর আসো সি এর পরিবর্তে কি বসবে বলো, জি। কয়টা হাইড্রোজেন বন্ড, এখানেও তিনটা। সি এর পরিবর্তে এ, কয়টা হাইড্রোজেন বন্ড, দুইটা। এর পরিবর্তে সি, কয়টা হাইড্রোজেন বন্ড, দুইটা। মানে এরকম করে, বুঝতেছো কেমন? এভাবে হচ্ছে, হ্যাঁ বুঝছো? কোনো কোশ্চেন আছে? সমস্যা নেই, বুঝতে পারছো? গঠন, ডিএনএ এর গঠন তুমি কোন জায়গা থেকে শুরু করছো, বুঝতে পারছো? এ তো অনেক লম্বা। ডিএনএ কিভাবে থাকে বলো? হ্যাঁ, হুম, সমস্যা নেই, হবে। ডিএনএ কিভাবে থাকে বলতে পারো? ডিএনএ, ক্রোমোজোম, জিন, এগুলোর মধ্যে পার্থক্য বুঝো? হ্যাঁ বুঝো? আচ্ছা, আজকে আমার ক্লাসের লাস্টে এই ইন্টারেস্টিং জিনিসটা থাকবে, যে ডিএনএ, ক্রোমোজোম, জিন আপাত দৃষ্টিতে সবগুলোর কাজে কি সেম, কিন্তু তাদের কিন্তু কিঞ্চিৎ কি আছে, পার্থক্য আছে, সেটা আমরা দেখবো। তাহলে এই দেখছো গঠনটা, হ্যাঁ। তাহলে আমরা 1 নম্বর পয়েন্ট যেটা বললাম, 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, একটা সূত্র অপর সূত্রের বিপরীত এবং কি পরিপূরক। পরিপূরক মানে কি একটা চেইনে যদি এ থাকে অপর চেইনে কি থাকবে, থায়ামিন থাকবে। আর একটা সূত্রে যদি গুয়ানিন থাকে অপর চেইনে কি থাকবে, সাইটোসিন। এবং অ্যাডেনিন আর থায়ামিনের মধ্যে সম্পর্ক হবে কি, দুইটা হাইড্রোজেন বন্ড। আর গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে সম্পর্ক হবে কি, তিনটা হাইড্রোজেন বন্ড। তাহলে 3 নম্বর পয়েন্ট কি হবে, যে যে নিউক্লিওটাইড, 3 নম্বর পয়েন্ট আমরা যেটা পড়ে আসছি, যে নিউক্লিওটাইড হিসেবে কি থাকে, পেন্টোজ সুগার। পেন্টোজ সুগারের মধ্যে কি থাকে, ডিঅক্সি রাইবোজ। 2 নম্বর নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস হিসেবে কি থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থায়ামিন। এদেরকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পিউরিন আর একটা পাইরিমিডিন। পিউরিন হচ্ছে যাদের কয়টা শিকল থাকে, 2টা শিকল, এরকম 2টা শিকল থাকবে। এরা হচ্ছে কি, এরা হচ্ছে পিউরিন, অর্থাৎ এই অ্যাডেনিন আর গুয়ানিন। আর যদি আমরা পাইরিমিডিনের কথা বলি, তাহলে পাইরিমিডিনে কয়টা থাকবে, পাইরিমিডিনে শুধু একটা মাত্র শিকল থাকবে। কয়টা শিকল, একটা, বুঝতেছো? আর হচ্ছে কি ফসফরিক অ্যাসিড। এই তিনটা জিনিস নিয়ে নিউক্লিওটাইড তৈরি। তাহলে আমাদের কয়টা পয়েন্ট গেল, 3টা পয়েন্ট, তাই কি না? 4 নম্বর পয়েন্ট হচ্ছে, একটা সূত্রের অ্যাডেনিন অপর সূত্রের থায়ামিনের সাথে যুক্ত হয় 2টা হাইড্রোজেন বন্ড দিয়ে, এবং একটা সূত্রের গুয়ানিন অপর সূত্রের সাইটোসিনের সাথে 3টা হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হয়। মানে আমরা পড়ে ফেলছি, এখন খালি পয়েন্ট গুলো সাজাচ্ছি, বুঝতে পারছো? কয় নাম্বার পয়েন্ট গেল, 4 নাম্বার। আর কি আছে বাকি, আর কিছু বাকি আছে? আরেকটা তুমি অ্যাড করতে পারো, সেটা হচ্ছে বিজ্ঞানী চার্গফ রুল। কোন রুল বলো? বিজ্ঞানী চার্গফ একটা কথা বলছে, একটু কমন সেন্স খাটায় আমাকে বলো তো। দেখো আমরা এখানে এ এর সাথে টি রাখতেছি সব জায়গাতেই, জি এর সাথে সি রাখতেছি। হ্যাঁ, ওই তো তোমাদের তো কালকে আমি পড়া দিয়েছি, এই জন্যই যে যেন আমি বললে তোমরা বিষয়টা ধরতে পারো। তাহলে দেখো, একটা সূত্রে যেই সংখ্যক অ্যাডেনিন থাকবে অপর সূত্রে একই সংখ্যক কি থাকবে, থায়ামিন থাকবে, তাই না? না হলে তো আমার অপর মানে সেম সংখ্যক থায়ামিন না থাকলে তো কি হবে না, আমি অ্যাডেনিনের এগেইনস্টে বসার মতো কাউকে পাবো না। তাহলে চার্লস বলছে একটা সূত্রে যে পরিমাণ অ্যাডেনিন থাকবে অপর সূত্রে একই পরিমাণ কি থাকবে, থায়ামিন থাকবে। এটা একটা পয়েন্টে রাখতে পারো, মানে 5 নম্বর পয়েন্টে। আর একটা সূত্রে যে পরিমাণ সাইটোসিন থাকবে অপর সূত্রে একই পরিমাণ কি থাকবে, গুয়ানিন থাকবে। এটা হচ্ছে কত নাম্বার পয়েন্ট? হ্যাঁ, আপনাদের এটা ধরেন একটা উদ্দীপক দিবে, যেখানে খালি ছোট্ট একটা আহ আপনাকে হিন্টস দিবে, যে হিন্টস দিয়ে, হ্যাঁ যে হিন্টস দিয়ে আপনারা বুঝতে পারবেন যে কার কথা বোঝাচ্ছে, ডিএনএ এর কথা বলছে। তখন আপনাদের
3 নম্বরে প্রশ্নে আসতে পারে যে উদ্দীপকে যে মলিকুলার উপাদানটির কথা বলা হচ্ছে বা যে নিউক্লিক অ্যাসিডটির কথা বলা হচ্ছে তার গঠন চিত্র সহ ব্যাখ্যা করুন। বুঝতে পারছেন? তখন আপনাদের এই আমি যে আঁকছি এই চিত্রটাই আঁকবেন, অন্য কোনো চিত্র আঁকার দরকার নাই। এটাও আপনাদের বলতে দেওয়া আছে এটা, আর সাথে এই যে আমি যে পয়েন্ট পয়েন্ট করে কথাগুলো বলতেছি এগুলো একটার পর একটা সুন্দর করে বলবেন। বুঝতে পারছেন? পয়েন্ট মুখস্থ করার কোনো দরকার নাই, চিত্রটা আঁকবেন, একে চিত্র দেখে দেখে পয়েন্ট বানাবেন। ঠিক আছে? পয়েন্ট আকারে গঠন, অলওয়েজ পয়েন্ট আকারে। বায়োলজিতে গঠন, ফাংশন এগুলো যদি আসে সিকিউরিটি, অলওয়েজ পয়েন্ট আকারে লিখবেন, মার্কস অনেক বেশি ক্যারি হবে। ঠিক আছে? আমাদের মোটামুটি মানে গঠন রিলেটেড জিনিসপত্রগুলো শেষ, এখন হচ্ছে সংখ্যা রিলেটেড, মানে গঠনের মধ্যে কি আছে সংখ্যা রিলেটেড কিছু পয়েন্ট আছে যে পয়েন্টগুলো পড়তে হবে। সেটা হচ্ছে আমরা 5 নাম্বার পয়েন্ট পর্যন্ত গেছিলাম, তাই না? তাই কি না? 6 নাম্বার পয়েন্টে একটা গঠন হচ্ছে যে বলা আছে যে ডিএনএ এর যে এক একটা প্যাচের যে মানে ঘূর্ণন বা প্যাচ তার একটা দৈর্ঘ্যের একটা কথা বলা আছে। এটা মনে রাখবেন, ফিজিক্সে আপনারা তরঙ্গ দৈর্ঘ্যের কথা শুনছেন? তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে বা কতটুকু তরঙ্গ দৈর্ঘ্য? আমরা এত যে তরঙ্গ আঁকি, হ্যাঁ, কতটুকু হয়, এতটুকু না হয় মানে এতটুকু, তাই তো? অর্থাৎ একটা তরঙ্গ শীর্ষ আর একটা তরঙ্গ পাদ, অথবা আপনি দুইটা তরঙ্গ শীর্ষ, তাই না? দুইটা তরঙ্গ শীর্ষ দৈর্ঘ্য, তাই কিনা? আমি যদি ভুল না হয়ে থাকি আর কি, আমার যতটুকু মনে আছে। বুঝতে পারছেন? এটাই হওয়ার কথা। তাহলে মানে একটা তরঙ্গ শীর্ষ আর একটা তরঙ্গ পাদ, এই দুইটা মিলে কি একটা তরঙ্গ দৈর্ঘ্য, মানে এটা পূর্ণ তরঙ্গ, তাই না? সেম জিনিসটাই হচ্ছে কোথায়, আপনার এই ডিএনএ এর ক্ষেত্রে। ডিএনএ এর একটা ঘূর্ণনের দৈর্ঘ্য হিসাব করতে হলে আপনাকে জানতে হবে ডিএনএ এর একটা ঘূর্ণন কোথা থেকে শুরু হয় আর কোথাতে শেষ হয়, তাই না? তো এটা মাথায় রাখার জন্য আমাদের এই তরঙ্গের এই জিনিসটা জানা লাগবে যে তরঙ্গ দৈর্ঘ্য আলটিমেটলি কতটুকু আমরা বুঝাচ্ছি। তো তরঙ্গ দৈর্ঘ্যের ওই হিসাবটার মতোই একই জিনিস এখানে। তাহলে ওইটা থেকে কিরকম আসে বলেন? একটা তরঙ্গ শীর্ষ, একটা তরঙ্গ পাদ, তার মানে আলটিমেটলি কতটুকু আসতেছে? এতটুকু পর্যন্ত আসতেছে, তাই না? এই হচ্ছে কি একটা পূর্ণ তরঙ্গের একটা দৈর্ঘ্য, কি বলে, ঘূর্ণন, একটা ডিএনএ এর ঘূর্ণন। এটা কি দেখ, এটাকে আমরা তরঙ্গের সাথে তুলনা করতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে এই একটা ঘূর্ণনে বলা হইতেছে যে ডিএনএ এর একটা ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে কি, হ্যাঁ, একটা ঘূর্ণনের দৈর্ঘ্যের কথা বলা হয়েছে যে 34 অ্যাংস্ট্রম, তাই না? অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম এটা আপনারা হচ্ছেন কেমিস্ট্রিতে ফার্স্ট চ্যাপ্টার বা সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে পাবেন। দেখবেন যে একটা একটা হচ্ছে একটা সম্পর্ক আছে, হ্যাঁ, মিটার, তারপর সেন্টিমিটার, তারপর কি মিলিমিটার, মাইক্রোমিটার, ন্যানোমিটার, অ্যাংস্ট্রম, সবগুলারই একটা সম্পর্ক দেওয়া একটা লাইনের মধ্যে। বুঝতে পারছেন? ওইখানে আপনার অ্যাংস্ট্রম আর ন্যানোমিটার সম্পর্ক ছিল এরকম: 10 টু দি পাওয়ার 9 ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 10 অ্যাংস্ট্রম। 10 টু দি পাওয়ার 9 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু কি 10 টু দি পাওয়ার 10 অ্যাংস্ট্রম। বুঝতে পারছেন? মানে ন্যানোমিটারের সাথে অ্যাংস্ট্রমের সম্পর্ক। তাহলে আপনি দেখেন এখানে আছে 9, এখানে 10, তাহলে আপনি 1 ন্যানোমিটার 10 অ্যাংস্ট্রম বলা যায় না? তাই কি না? হ্যাঁ, বলা যায়। অর্থাৎ আপনি যদি এখন তাহলে এটা কি 34 অ্যাংস্ট্রম আছে, তাহলে আপনাকে পরীক্ষায় দুইটা এককে দিতে পারে, মানে এই ডিএনএ এর ঘূর্ণনটা দুইটা এককে পরিমাপ করা হয়, একটা হচ্ছে হয় অ্যাংস্ট্রম, না হলে আর একটা কি ন্যানোমিটার। তাহলে এখন আপনি যদি একটা মনে রাখেন, ধরেন আপনি অ্যাংস্ট্রমটা মনে রাখেন, তাহলে অ্যাংস্ট্রম থেকে ন্যানোমিটারে নিতে গেলে কি কি করতে হবে? 10 দ্বারা ভাগ করা লাগবে। 10 দ্বারা কি করতে হবে? ভাগ। 10 দ্বারা ভাগ করলে আপনি কি পাই যাবেন? 3.4 ন্যানোমিটার। তাহলে একটা ঘূর্ণনের দৈর্ঘ্য আসতেছে কতটুকু? 3.4 ন্যানোমিটার। বুঝতে পারছেন? তারপর আছে সংখ্যা তত্ত্বের মধ্যে আরেকটা আছে আমাদের 7 নম্বর পয়েন্ট। এখন
আমরা তো দেখলাম যে এইটা হচ্ছে পুরাটা একটা কি ঘূর্ণন। এখন প্রশ্ন হচ্ছে এই একটা ঘূর্ণনের ভিতরে মানে কতটা নাইট্রোজেন বেস আছে, এরকম এরকম, যেমন এই এই একটা নাইট্রোজেন বেস, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এরকম কতগুলো কি আছে নাইট্রোজেন বা কতগুলো নিউক্লিওটাইডের এরকম সম্পর্ক আছে। বলা হয়েছে যে 10টা। কয়টা? 10টা। তাহলে একটু চিন্তা করেন, এই পুরাটার দৈর্ঘ্য যদি আপনার 34 অ্যাংস্ট্রম হয়, তাহলে একটা নিউক্লিওটাইড থেকে আর একটা নিউক্লিওটাইডের দৈর্ঘ্য কত হবে? তাহলে এই পুরাটারে, যেহেতু পুরাটার দেখেন এটা ঐকিক নিয়ম, এটা কি নিয়ম? ঐকিক নিয়ম, তাই না? পুরোটার মধ্যে পুরোটার দৈর্ঘ্য কত? 34 অ্যাংস্ট্রম। পুরোটার মধ্যে আমরা বাইর করবো একটা নিউক্লিওটাইড থেকে আর একটা নিউক্লিওটাইডের দৈর্ঘ্য। যেহেতু পুরা একটা ঘূর্ণনের মধ্যে 10টা নিউক্লিওটাইড আছে, তার মানে এই সংখ্যাটারে আমি যদি 10 দ্বারা ভাগ দেই, তাহলে আমার একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইডের দৈর্ঘ্য বাইর হবে না? বুঝতেছেন? তাহলে 8 নাম্বার পয়েন্ট হচ্ছে কি, যে একটা নিউক্লিওটাইড থেকে আর একটা নিউক্লিওটাইডের দৈর্ঘ্য কত? 3.4 অ্যাংস্ট্রম। এখন এটারে আবার আপনার ন্যানোমিটারে নিতে গেলে কি দেওয়া লাগবে? 10 দ্বারা ভাগ দিলে 3.4 ন্যানোমিটার। দেখছেন, ফিজিক্স কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য, ফিজিক্স বায়োলজিতে আছে, আছে না? আবার কেমিস্ট্রি কিন্তু কিসে আছে? বায়োলজিতে আছে। বায়োলজিতে কিন্তু বাংলাও আছে, বাংলা সেকেন্ড পেপার পড়াবো। আলোক সংশ্লেষণ অধ্যায় আছে না? আলোক সংশ্লেষণে বাংলা সেকেন্ড পেপার কি আছে? আছে। হ্যাঁ, মানে বায়োলজি এমন কিছু নাই যে নাই। হ্যাঁ, ইংলিশ আছে, কেমিস্ট্রি তো আছে, কেমিস্ট্রি তো অনেক জায়গাতে পাবেন। এখানে কেমিস্ট্রি অনেক কিছু বলছে। আচ্ছা, বুঝতে পারছেন? আমাদের লাস্ট যে প্রশ্নটা, মানে লাস্ট যে কথা, সেটা হচ্ছে এইটা দেখেন তো, এই যে একটা প্যাচের মধ্যে এটা যখন একটা প্যাচ খাইতেছে, আবার এই সূত্র যখন একটা প্যাচ খাইতেছে, এই জায়গাটা অনেকটা বৃত্তের মতো মনে হচ্ছে না? হ্যাঁ, তাই না? এখন এই যে বৃত্তটা, তাহলে এটা আমরা এখান থেকে কি বের করতে হবে? যে ঘূর্ণনের ব্যাস বাইর করা লাগবে, তাই কিনা? তাহলে এই যে ঘূর্ণনের ব্যাস, এই ব্যাসটা কত বলছে? যদি মানে কালি না আছে, দেখো তো 20 অ্যাংস্ট্রম। তাহলে এটার আপনি যদি ন্যানোমিটার নেন কত আসবে? 0.2 না 2? শুধু 10 দিয়ে ভাগ। অলওয়েজ মাথা, আপনি শুধু অ্যাংস্ট্রমটা মাথায় রাখবেন। ন্যানোমিটার বের করার জন্য 10 দিয়ে কি দিবেন? ভাগ দিবেন। বুঝতে পারছেন? তাহলে আসবে। ন্যানোমিটার নিয়ে চিন্তা করার কোনো দরকারই নেই। না হলে পরীক্ষা হলে দুইটাই যদি মাথায় রাখেন, দেখবেন যে একটাও মনে নাই, গোলামি। বুঝতে পারছেন? আর আরেকটা হচ্ছে ডিএনএ এর আণবিক ওজন। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে 9 নাম্বার পয়েন্ট আমাদের গেল যে একটা ব্যাস কত? 20 অ্যাংস্ট্রম। 10 নাম্বার হচ্ছে এই ডিএনএ এর যে ওয়েটটা, ডিএনএ এর কি ওজন, ওজন হচ্ছে কত? 10⁶ থেকে 10⁹ ডালটন বলা হয়। 10⁶ থেকে 10⁹ ডালটন। আর আরেকটা আছে বিতে ডালটন, ডালটন মানে একক আর কি, যেরকম আমরা এত কেজি, এক, ওই ওই ডালটনটা যারা, ওটা তারা এখানে কেজি না, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি দেখেন কেজি আমরা কখন, ধরেন আপনি দোকানে গেছেন, একটা চাল যেটা পরিমাপ করা যাইতেছে, এখন একটা ডিএনএ, ডিএনএ কি আলাদাভাবে পরিমাপ করা যাবে? না, ওটা একজন বিজ্ঞানী সে একটা ধারণা দিয়েছে এরকম, তার নাম অনুসারে সেভাবে করা হয়েছে। বুঝতে পারছেন? আর দেখেন এই একটা প্যাচে হাইড্রোজেন বন্ডের সংখ্যা কত? একটা প্যাচের নিউক্লিওটাইডের সংখ্যা তো বললাম কয়টা? 10। তাহলে একটা পুরো প্যাচে হাইড্রোজেন বন্ড দিয়েছে কত? 25টি। কতটি? হাইড্রোজেন বন্ড, এটা আসতেছে আমাদের 11 নাম্বার পয়েন্ট, 25টি। বুঝতে পারছেন? তাহলে আমি আগে যে প্রথম 5টা পয়েন্ট বলছিলাম, শুরুর দিকে প্রথম 5টা পয়েন্ট ছিল কি গঠনগত ইনফরমেশন, আর পরের যে 6টা পয়েন্ট বলছি, এই 6টা পয়েন্ট হচ্ছে কি সংখ্যাতাত্ত্বিক ইনফরমেশন। আপনি যদি এভাবে মনে রাখেন যে 5টা ছিল সংখ্যাতাত্ত্বিক, কি বলে গঠনগত, আর 6টা হচ্ছে কি সংখ্যাতাত্ত্বিক, জীবনে ভোলার কোনো কি নাই, কায়দা নেই। 25টি হাইড্রোজেন বন্ড থাকে ইউজুয়ালি, এর বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে। হাইড্রোজেন বন্ড দিতে 1 2 3 4 5 6 7 এরকম গুনে গুনে। বুঝতে পারছেন? এখানে 10টা দেখুন, আমি আমি কয়টা লিখছি? 1 2 3 4 5 6 7 8 9, আমি 9টা পর্যন্ত করতে পারছি। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11
12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23। আমার এখানে 23টা, বুঝতে পারছেন? তাহলে আমি আরো একটা লাগিয়ে দিলে কি হয়ে যেত? 25টা হয়ে যেত, তাই না? তাহলে বুঝছেন পুরো মুখস্থ আছে। একটা জিনিসে কিন্তু মুখস্থের কথা বলিনি, মানে ওই যে জাস্ট ওজনটা তো একটু দেখা লাগবে মুখস্থ। হ্যাঁ, এই ঠিক আছে। গঠন তাহলে পারা যাবে। তাহলে এই যে ডিএনএর যে গঠন, এটা ভালো মতো চিত্র এটা, আর গঠন এই 11টা পয়েন্ট লিখতে হবে। আশা করি মার্কস এখান থেকে কি হবে না, হারা যাবে না ইনশাল্লাহ। ঠিক আছে, ডিএনএর কাজ আমরা কি জানি? ডিএনএর কাজ কি? হ্যাঁ, জানেন কি কাজ বলেন তো? আচ্ছা, ডিএনএ যেহেতু পড়াই দিয়েছি, একটু আগে বলছিলাম যে এই ডিএনএ রিলেটেড হচ্ছে দুইটা ইন্টারেস্টিং জিনিস বলবো। একটা হচ্ছে ডিএনএ ভার্সেস কি, জিন ভার্সেস ক্রোমোজোম, তাই না? অর্থাৎ ডিএনএ ভার্সেস জিন ভার্সেস ক্রোমোজোম। আমরা বস্তুতপক্ষে সবাই এই চিহ্নটাকে কি মনে করি? একই মনে করি, কিন্তু এই চিহ্নটার এক আপনি বলতে পারবেন কোন দিক দিয়ে? অ্যাকর্ডিং টু দা ফাংশন, তাই না? কাজের উপর ভিত্তি করে আপনি তাদেরকে একই বলতে পারবেন, কিন্তু এদের গঠনগত কি আছে, একটু পার্থক্য আছে। যেমন ধরেন ডিএনএ এর গঠনটা তো আমরা দেখলাম, এটা তো মলিকুলার গঠন, এক কথা শেষ। বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে জিন বলা হয়, জিন হচ্ছে ডিএনএ এর ক্ষুদ্রতম একক। কি বলা হয়? ক্ষুদ্রতম একক। মানে ডিএনএ এর কিছু কিছু জায়গা আছে যেখানে কি থাকে, মানে যে অংশটুকুকে আমরা কি বলতে পারবো? জিন বলতে পারবো। যেমন ধরেন আমি যদি এই যে জায়গাটা, আমি এই যে লাল চিহ্ন দিলাম, এই জায়গাটা কি ডিএনএ এর একটা অংশ না? এবং এই জায়গাটা একটা নির্দিষ্ট প্রোটিন কি করবে? সিনথেসিস করার জন্য জেনেটিক ইনফরমেশন বহন করবে। তখন আমি এটাকে কি বলতে পারবো? জিন বলতে পারবো। একটু কঠিন হয়ে গেছে মনে হয়, তাই না? তাহলে প্রোটিন সিনথেসিস কোথা থেকে আসলো, তাই কি না? আসেন, আমরা বেসিক্যালি প্রথম ক্লাসে কিছু জিনিস বলছিলাম, আপনাদের মনে আছে? বলছিলাম কি, আমাদের সেলের ভিতরে যে এনজাইম তৈরি হয়, এনজাইমের নাম শুনছেন? বা হরমোন যে তৈরি হয়, এগুলো এক ধরনের কি বলতে পারবেন? হ্যাঁ, বুঝলেন? হ্যাঁ, নিশ্চিত পদার্থ, ঠিক আছে। মানে এগুলোর আহ গঠনগত ভাবে এরা কি কার্বোহাইড্রেট, এরা কি লিপিড নাকি প্রোটিন? অল আর প্রোটিন, সবগুলা কি প্রোটিন। আমাদের কোষ কিন্তু কি তৈরি করে? প্রোটিন জাতীয় বিভিন্ন উপাদান তৈরি করে। কিভাবে তৈরি করে? এই যে কোন প্রোটিনটা তৈরি করে, প্রোটিনের অভাব আছে? অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথোমিন, মানে অভাব নাই, প্রচুর প্রোটিন। বুঝতে পারছেন? সারা শরীরে অনেক প্রোটিন তৈরি হয়। তাহলে এই কোন প্রোটিনটা তৈরি হবে? ওই যে সিগন্যাল বা ওই যে জেনেটিক ইনফরমেশন, সেটা কার কাছে থাকে? ডিএনএ এর কাছে থাকে। ডিএনএ এর যে জিন আছে না, সেই জিনটা বন্ধ। সাপোজ চিন্তা করেন, এই যে এখানে এই যে লাল চিহ্ন দেওয়া, এখানে একটা জিন আছে, যে জিনটা কোন প্রোটিন তৈরি করার তথ্য বহন করবে? অ্যালবুমিন। কোন প্রোটিন? অ্যালবুমিন। বুঝতে পারছেন? অ্যালবুমিন আমাদের শরীরের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এই অ্যালবুমিনের অভাবে কিন্তু রক্ত থেকে যে পানিটা, সে পানিটা বের হয়ে যায়, বের হয়ে শরীরের বিভিন্ন জায়গাতে কি করে? জমা হয়ে থাকে, যার কারণে হাত পা ফুলে যায়। এই কারণে যাদের লিভারের সমস্যা আছে, তাদের কিন্তু কি অ্যালবুমিন, অ্যালবুমিন কোথায় তৈরি হয়? অ্যালবুমিন তৈরি হয় লিভারে। লিভারের যে লিভার কোষগুলো আছে, সেই লিভার কোষগুলোর যে ডিএনএ আছে, সেই ডিএনএ এর এই জিন গুলা কি তৈরি করে? অ্যালবুমিন তৈরি করে। সেই অ্যালবুমিন তৈরি করার পর এরা রক্তে আসে, রক্তে এসে রক্তের পানিটাকে কি করে রাখে? ধরে রাখে। যখনই আপনি লিভার ডিজিজটা হলে, কেউ যদি কোনো একটা পার্সন বা কোনো একটা মানুষ যদি লিভারের রোগ থাকে, তাহলে তার এই জিনটা কি অ্যালবুমিন তৈরি করতে পারবে? তাহলে শরীরে কি রক্তে অ্যালবুমিন দিতে পারবে? রক্তে অ্যালবুমিনের পরিমাণ কি হয়ে যাবে? কমে যাবে। রক্তে অ্যালবুমিনের পরিমাণ যদি কমে যায়, তাহলে তার রক্তের পানিগুলো ধরে, মানে ধরে রাখতে পারবে? যে রক্ত রস ছিল আমাদের, কত পার্সেন্ট রক্ত রস? 55%। এই 55% পানি কিন্তু আপনি রক্তের মধ্যে থাকবে না, এরা কি হয়ে যাবে? রক্ত থেকে
বাইরে চলে আসবে, দেখবেন হাত পা মুখ এগুলো সব কি ফুলে যাবে। আবার আরো একটা হতে পারে কিডনির কারণে, কিডনি সমস্যা। কোন সমস্যা? কিডনি। যদি কিডনি সমস্যা থাকে তাহলে নর্মালি প্রস্রাব দিয়ে আমাদের মানে প্রোটিন বের হয়, তবে সেটা কম। সেটা কিরকম? সেটা কম পরিমাণ প্রোটিন বের হয়। কিন্তু যখন কিডনি রোগ হয় তখন এই প্রস্রাবের সাথেও অতিরিক্ত পরিমাণে কি বের হয়ে যায়? অ্যালবুমিন বের হয়ে যায়। তখন তখনও কিন্তু কি হয়ে যায়, হাত পা এগুলো কি চলে যাবে। বুঝতে পারছেন? তো যেটা বলতেছিলাম, এই ডিএনএর কিছু অংশ বা ডিএনএর ক্ষুদ্রতম যে একক যাকে বলা হচ্ছে অর্থাৎ জিন, এই জিনের মধ্যে প্রোটিন তৈরির কি থাকে? জেনেটিক ইনফরমেশন থাকে। এই জেনেটিক ইনফরমেশনটা ডিএনএ থেকে ফার্স্টে কার কাছে যায়? এমআরএনএ এর কাছে যায়। কার কাছে যায়? এমআরএনএ। এমআরএনএ থেকে তারপর সেটা কার কাছে যায়? এমআরএনএ থেকে তারপর আলটিমেটলি প্রোটিন তৈরি হয়। এমআরএনএ থেকে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। এটা আস্তে আস্তে সামনে পড়বেন। বুঝতে পারছেন? তাহলে আলটিমেটলি এই যে প্রোটিনটা যে তৈরি হচ্ছে, প্রোটিনটা কোন জায়গা থেকে আসতেছে? ডিএনএ থেকে। ডিএনএ কে এই প্রোটিনটা তৈরির তথ্য বহন করতেছে কে? জিন। তাহলে ডিএনএ হচ্ছে কি একটা মলিকুলার গঠন, আর তারই ক্ষুদ্রতম অংশ হচ্ছে কে? জিন, যেটা কি করতেছে? স্পেসিফিক নির্দিষ্ট প্রোটিন তৈরির ইনফরমেশন কি করে? বহন করে। দুটোর মধ্যে পার্থক্য বুঝছেন? হ্যাঁ। কিন্তু ডিএনএ এর মধ্যে আবার এমন কিছু কিছু জিন আছে যারা কোনো কি করে না, কাজ করে না। এই কারণে স্পেসিফিক ফাংশন আছে। বুঝতে পারছেন? যে এই সমস্ত জিনগুলো নর্মালি মানে কাজ করে না, এগুলা আমরা সেগুলোর কথা না আসি বা সেগুলোর দরকার নেই আপনাদের। তারপর হচ্ছে কি ক্রোমোজোম। ক্রোমোজোম কোনটা? ডিএনএ কিভাবে থাকে কোষের মধ্যে? কোনো ভিডিও দেখছেন আপনারা? আজকে বাসায় যা ইউটিউবে একটা সার্চ দিবেন, হ্যাঁ, 3D ডিএনএ গঠন, ঠিক আছে? লেখে সার্চ দিবেন ইউটিউবে, দেখবেন একটা ভিডিও আসবে। ওই ভিডিওর মধ্যে দেখবেন এই ডিএনএ ভিতরে কিছু প্রোটিন থাকে। কি থাকে? প্রোটিন, হিস্টোন প্রোটিন। কি প্রোটিন? কি প্রোটিন? হিস্টোন প্রোটিন, এরকম গোল্লা গোল্লা। এই হিস্টোন আপনারা কখনো কলমের মধ্যে এরকম দড়ি পেঁচাইছেন? এরকম বা হচ্ছে লাটাই দেখছেন? লাটাইয়ের মধ্যে কি থাকে? এরকম দড়ি পেঁচানো থাকে না? হ্যাঁ। আমরা দেখেন একটা জিনিসের মধ্যে আরেকটা জিনিস কি থাকতেছে? পেঁচানো থাকতেছে। সেম ভাবে এই হিস্টোন প্রোটিন গুলোর মধ্যে ডিএনএ কি থাকে? পেঁচায় পেঁচায় থাকে। এবং এই অনেকগুলা হিস্টোন প্রোটিন কিন্তু থাকে। বুঝতে পারছেন? তো ডিএনএ পেঁচায় 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 কিরকম গঠন তৈরি করে? আপনার এরকম এক্স আকৃতির গঠন তৈরি হয়, যেটা আমরা মাইক্রোস্কোপে আলটিমেটলি দেখতে পাই। বুঝতে পারছেন? ওগুলাকে আমরা বলতেছি কি ক্রোমোজোম। বুঝতে পারছেন? হ্যাঁ, পার্থক্য এখানে। ঠিক আছে? আরো অনেক আছে। ক্রোমাটিন তন্তু কখন বলবেন, ক্রোমাটিড কখন বলবেন, সেগুলো আমরা পড়াবো কোষ বিভাজন অধ্যায়ে। এখন ডিএনএ যে কাজগুলা ছিল, একটা হচ্ছে কি বংশগতির বৈশিষ্ট্য কি করা, স্থানান্তর করে, তাই না? বংশ পরম্পরায় এই যে আহ একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হয়, তৈরি হয়ে তারপর সন্তান সন্ততিতে কি হয়, যে সেল গুলো আছে শুরুর সেল জাইগোট, জাইগোটে স্থানান্তরিত হয়। সেখান থেকে একটা বাচ্চা শরীরে বাবা মা জিন গুলা স্থানান্তরিত হচ্ছে। জিন স্থানান্তরের মাধ্যমে আলটিমেটলি জেনেটিক ইনফরমেশন বা বৈশিষ্ট্য কি হয়, স্থানান্তরিত হয়। আমি কি বেশি কঠিন বলে বলতেছি? আচ্ছা, তেমন কিছু লাগবে না এখানে। আসলে আমরা আরএনএ নিয়ে কথা বলি। আরএনএ ফুল মিনিং কি? রাইবো নিউক্লিক অ্যাসিড, তাই না? এই রাইবো নিউক্লিক অ্যাসিড দিয়ে আমরা একটা দুইটা কথা আসতে পারে। একটা হচ্ছে এটা একটা নিউক্লিক অ্যাসিড, দুই নাম্বার রাইবো দিয়ে আসতে পারে যে এখানে প্যান্টোজ সুগার হিসেবে কি থাকে, প্যান্টোজ সুগার হিসেবে থাকতেছে
5 কার্বন বিশিষ্ট রাইবোজ। তাহলে এর গঠনটা কি হবে? 1 নাম্বার হচ্ছে কি পেন্টোজ সুগার, কোনটা? রাইবোজ। 2 নাম্বার নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস হিসেবে কি রাখতেছে? হ্যাঁ, একটা থাকতেছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন। এখানে কিন্তু থায়ামিন থাকবে না, এখানে থাকবে কে? ইউরাসিল। দিস ইজ দা বেসিক ডিফারেন্স। বুঝতে পারছেন? গঠনগত ডিফারেন্স ফ্রম মানে উইথ কার সাথে? ডিএনএ এর সাথে। ডিএনএ এর সাথে আরএনএ এর বেসিক ডিফারেন্স একটা হচ্ছে ডিএনএ তে থাকতেছে কি ডিঅক্সি রাইবোজ সুগার, পেন্টোজ সুগার হিসেবে ডিঅক্সি রাইবোজ, আরএনএ তে রাইবোজ সুগার। ডিএনএ তে নাইট্রোজেন বেস হিসেবে থাকতেছে কি? সবগুলো থাকতেছে থায়ামিন থাকে, আর এখানে থায়ামিন পরিবর্তে কি থাকে? ইউরাসিল। আর 3 নাম্বার ফসফরিক অ্যাসিড। বুঝতে পারছেন? সেম বেসিক থিংস আগেরটার মতোই। এই দুটাকে একসাথে কি বলে? নিউক্লিওসাইড। আর এই তিনটাকে একসাথে নিউক্লিওটাইড। বুঝতে পারছেন? আর একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে ডিএনএ ছিল কি ডাবল হেলিক্স, আর আরএনএ হচ্ছে কি সিঙ্গেল হেলিক্স, মানে এক সূত্র। বুঝতে পারছেন? তাহলে ডিএনএ হচ্ছে 2 সূত্র, আরএনএ 1 সূত্র। ডিএনএ এর গঠনে ডিঅক্সি রাইবোজ, আরএনএ এর গঠনে রাইবোজ। ডিএনএ এর গঠনে থায়ামিন থাকে, আরএনএ এর গঠনে কি থাকে? ইউরাসিল থাকে। আর আরেকটা কি লোকেশন, আরেকটা কি লোকেশন। ডিএনএ এর ঠিক উল্টাটাই হচ্ছে কি আরএনএ লোকেশন, তাই না? এখন আমরা আরএনএ এর যে টাইপ গুলা দেখবো। আরএনএ এর কি দেখবো? আরএনএ এর 5টা টাইপ আছে। ডিএনএ কি কোনো টাইপ আছে? তাহলে এটা একটা কি পার্থক্য না? তাহলে দেখেন কতগুলা পার্থক্য পাইছেন। এই তিনটা দিয়ে 3টা পার্থক্য, সরি এই তিনটা থেকে কয়টা পার্থক্য? 2টা পার্থক্য। এই চিত্র থেকে একটা পার্থক্য। কয়টা পার্থক্য হচ্ছে? 3টা পার্থক্য। একটা লোকেশন, কয়টা পার্থক্য? 4টা পার্থক্য। 5 নম্বর পার্থক্য হচ্ছে কি আরএনএ কে আরএনএ আরএনএ এর কয়টা উপধাপ আছে, বা কয় ধরনের আরএনএ পাওয়া যায়? 5 ধরনের আরএনএ পাওয়া যায়, কিন্তু ডিএনএ এর কোনো কি নাই, প্রকারভেদ নাই। তাহলে 5টা বৈশিষ্ট্য দেখছেন, মুখস্থ করা লাগে? মুখস্থ করার দরকার নেই। আমরা এখন পড়বো এই আরএনএ এর যে টাইপ গুলা নিয়ে পড়বো। ধরেন টাইপ গুলো হচ্ছে 5টা আছে। কয়টা আছে? একটা হচ্ছে টিআরএনএ, একটা কি কথা বলে না টিআরএনএ, আরেকটা এমআরএনএ, আরেকটা আর আরএনএ, তারপর জিআরএনএ, আর 5 নাম্বার হচ্ছে কি এসএমআরএনএ। আচ্ছা, এসএমআর এর পরিবর্তে আপনাদের মাইনর আরএনএ দিচ্ছে। আর এটা কি মাইনর আরএনএ। এখন আসেন, আমাদের এই সবগুলা কিন্তু ইম্পর্টেন্ট নয়, আমাদের এই 3টা সম্পর্কে জানতে হবে। কোন 3টা? প্রথম 3টা। পরবর্তী যে 2টা, এগুলোর ফাংশন সম্পর্কে এখনো কি ধারণা পাওয়া যায় নাই। বুঝতে পারছেন? তবে ধারণা করা হয় জেনেটিক মানে বংশগতীয়, যেহেতু জিতে কি জেনেটিক, জেনেটিক আরএনএ, জেনেটিকটারে আপনি যদি বাংলা করেন কি আছে, বংশগতি রিলেটেড কিছু আছে, তাই না? তার মানে এটা কি বংশগতিতে কি করে, কোনো কিছু করে, মানে এরকম একটা ধারণা পাওয়া যায় যে বংশগতিতে হেল্প করে কে, বা বংশগতিতে কোনো বৈশিষ্ট্য স্থানান্তর করে কে, জি আরএনএ। আর এটার ফাংশন কি আননোন, এখনো জানা যায়নি। তাহলে এই দুটো কি খুব বেশি ইম্পর্টেন্ট না। আমাদের কনসার্নের বিষয় কোন 3টা? উপর 3টা, টিআরএনএ, এমআরএনএ, আরআরএনএ। তার মধ্যে দেখেন এই 3টার মধ্যে এই 3টারই একটা ধাপের সাথে কি কানেকশন আছে। আমরা যে একটু আগে 3টা ধাপ লিখলাম, কি কি ছিল জানো? তো আমরা লিখলাম
প্রোটিন ছিল না, তার মধ্যে এই মাঝখানের যে ধাপটা, এই মাঝখানের ধাপ অর্থাৎ ডিএনএ থেকে এমআরএনএ তৈরির এই ধাপটাকে কি বলে? হুম, এই ধাপটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। কি বলে? বুঝতে পারছেন? ধাপটাকে কি বলে? ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে আমরা আমরা আমাদের উদ্দেশ্যটা কি? এই যে তিনটা সাইকেল আমি যে আঁকলাম, এটার উদ্দেশ্যটা কি? অবশ্যই না, এমআরএনএ থেকে তো বলবো, এমআরএনএ বলবো এখানে। ওই যে ধাপটার উদ্দেশ্যটা কি বলেন তো? ডিএনএ থেকে প্রোটিন তৈরিটা হচ্ছে কি উদ্দেশ্য, তাই কিনা? আপনি চিন্তা করেন, একজন মানুষ কুমিল্লায় যাবে, কুমিল্লায় এখন কি হয়ে যাবে? হয় এখান থেকে ঢাকা যেতে হবে, ঢাকা থেকে কোথায়? কুমিল্লা। ডিরেক্টলি কুমিল্লা, বরিশাল থেকে কুমিল্লা সোজা কোনো রাস্তা আছে? নাই। তাহলে আপনি প্রোটিন তৈরি করবেন, ডিএনএ থেকে ডিরেক্টলি প্রোটিন তৈরির কোনো কি নাই, ব্যবস্থা নাই। তো প্রোটিন তৈরি করার জন্য আগে ডিএনএ থেকে মাঝামাঝি একটা ট্রানজিশন আছে, সেটা কোনটা? এমআরএনএ। আগে এমআরএনএ তৈরি হবে, তারপর এই এমআরএনএ থেকে কি তৈরি হবে? প্রোটিন। তাহলে চিন্তা করেন, ডিএনএ যে জেনেটিক ইনফরমেশনটা ছিল জিনের কাছে, সেই জেনেটিক ইনফরমেশনটা ডিএনএ থেকে কোথায় যাবে? এমআরএনএ, মানে প্রোটিন তৈরির জেনেটিক ইনফরমেশন এমআরএনএ থেকে পরবর্তীতে প্রোটিন গুলো তৈরি হবে। এখন 3 নাম্বার যে ধাপ, সেটা কোনটা? অর্থাৎ এমআরএনএ থেকে প্রোটিন তৈরির যে ধাপ, এটাকে বলা হয় ট্রান্সলেশন। এটাকে কি বলে? কি বলে? ট্রান্সলেশন। কি বলে? ট্রান্সলেশন। এই ট্রান্সলেশন ধাপে কি হয়? এমআরএনএ থেকে কি তৈরি হয়? প্রোটিন। আর ট্রান্সক্রিপশনে ডিএনএ থেকে এমআরএনএ। ট্রান্সক্রিপশনে কি তৈরি হয়? ডিএনএ থেকে এমআরএনএ। আর ট্রান্সলেশনে এমআরএনএ থেকে প্রোটিন। এই ধাপের সাথে এই তিনটা আরএনএর কি আছে? সম্পর্ক আছে। একটা তো হচ্ছে কি এমআরএনএ, এটা তো আছেই, তাই না? বোঝা যাচ্ছে, কারণ ট্রান্সলেশনের সংজ্ঞা কি? যে প্রক্রিয়ায় এমআরএনএ থেকে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়, তাকে কি বলে? ট্রান্সলেশন বলে। ট্রান্সলেশন কে সম্পর্ক কি? যে প্রক্রিয়ায় ডিএনএ থেকে এমআরএনএ তৈরি, একদম সহজ ভাষায়, তাই কি না? তাহলে এই ট্রান্সলেশনের সাথে এই তিনটা আরএনএর কি আছে? সম্পর্ক আছে। একটা হচ্ছে এমআরএনএ তো আছেই, 2 নাম্বার দেখেন টিআরএনএ আর আরএনএ। আমাদের উদ্দেশ্য হচ্ছে কি তৈরি করা? প্রোটিন তৈরি করা। একটু চিন্তা করেন, আমরা গত ক্লাসে যে সাইটোপ্লাজমের ভিতরে বিভিন্ন জিনিসপত্র নিয়ে হালকা পাতলা আলোচনা করছিলাম না, যে অনেকগুলো অঙ্গাণু থাকে, একটু নাম বলছিলাম জাস্ট। তার মধ্যে প্রোটিন তৈরি করে সাইটোপ্লাজমের কোন অঙ্গাণু? তো সংশ্লেষণ আর তৈরি কি আলাদা জিনিস? একই তো, বলবেন না, ঠিক আছে? বলা যাবে না, ঠিক আছে? প্রোটিনে আর আছে, আরটা কি? রাইবোজোম, ঠিক আছে? তাহলে প্রোটিন তৈরি করে কোন অঙ্গাণু? রাইবোজোম। আর এই রাইবোজোম তৈরি করার জন্য কাকে লাগে? আরএনএ লাগে। তাহলে রাইবোজোম তৈরি হয় কি দিয়া মেইনলি বলেন? আরএনএ আর রাইবোজোম নিজেও প্রোটিন দিয়ে দেবে। বুঝতে পারছেন? রাইবোজোম এই দুটো জিনিসের তৈরি। এটা কি? আরএনএ। যার কারণে এই আরএনএটার নাম কি? আর দিয়ে কি বোঝায়? রাইবোজোমাল আরএনএ। কি বোঝায়? আরএনএ থেকে রাইবোজোম তৈরি হয়। সেই রাইবোজোম এই ট্রান্সলেশনে কাজ করে। কিভাবে কাজ করে আমরা পরে দেখবো, ওটুকু মাথায় আনার দরকার নেই। বুঝতে পারছেন আমি কি বলছি? লাল কলম দিয়ে লিখছি যে এই রাইবোজোম আবার তৈরি হয় কি দিয়ে বলেন? আরএনএ আর প্রোটিন দিয়ে। আমাদের সেলের ভিতরে প্রোটিন আছে না? বুঝতে পারছেন? সেই প্রোটিন দিয়ে আর এই আরএনএ মিলিত হয়ে কি তৈরি করে? রাইবোজোম। আর এই রাইবোজোম এই ট্রান্সলেশনে কি করে? সাহায্য করে। কি তৈরি করার জন্য? প্রোটিন তৈরি করার জন্য। কারণ আমরা তো জানি রাইবোজোম কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। বুঝতে পারছেন? আমরা আমাদের উদ্দেশ্য তো প্রোটিন তৈরি করা। কোন জায়গা থেকে? আরএনএ থেকে। তাহলে 1 নম্বরে প্রোটিন তৈরি করার জন্য আমাদের কোন প্রোটিন তৈরি করব সেই ইনফরমেশন এখন কার কাছে আছে? এমআরএনএ। তাহলে 1 নম্বরে কাকে লাগবে? এমআরএনএ কে লাগবে। 2 নম্বরে কাকে লাগবে?
রাইবোজোমকে লাগবে কিনা? রাইবোজোম প্রোটিন তৈরি করে, রাইবোজোম কে বানাবে কে? আরআরএনএ, তাহলে আরআরএনএ কে লাগবে। আপনি একটা বিয়ে করাবেন, ওইখানে জামাইও আছে বউ আছে, কাজী নেই, হবে? তাহলে আগে জামাই লাগবে, লাগবে কিনা? তারপর কাকে লাগবে? বউ লাগবে। আর এই আরআরএনএ এসে যে ওই রাইবোজোম বানানোর কারিগর, বুঝতে পারছেন না? আর এখানে কাজে কে? টিআরএনএ। টিআরএনএ কি কাজ করে সেটাও আমরা দেখব। তাহলে একটা জিনিস মাথায় রাখবেন যে ট্রান্সক্রিপশন থেকে ট্রান্সলেশন হওয়ার যে ধাপ বা যে প্রক্রিয়া, এই জায়গায় টিআরএনএ, এমআরএনএ, আরআরএনএ তিনটাই কি করে? হেল্প করে। আরআরএনএ কি ডিরেক্টলি হেল্প করে? না। আরআরএনএ কিভাবে হেল্প করে? ইনডিরেক্টলি। কি তৈরি করার মাধ্যমে? রাইবোজোম অর্থাৎ জামাই তৈরি করার মাধ্যমে আরআরএনএ হেল্প করে। হ্যাঁ, তো আচ্ছা তাই হবে, বউ জামাই একটা হইলেই হবে, সমস্যা নেই, বুঝতে পারছেন? এখন আসেন, এমআরএনএ তো আমাদের লাগবেই, আর টিআরএনএ এখানে কাজ করে সেটা আমরা দেখবো কিভাবে কাজ করে, এতটুকু বুঝতে পারছেন? এখন আসেন আমরা এই দুটো যেহেতু আমরা বলছি এই দুটো মুছে ফেলি। আরআরএনএ এর এখানে কাজ কি সেটা আমরা বলে দিয়েছি। আরআরএনএ রাইবোজোম তৈরি হয়, আর সেই রাইবোজোম প্রোটিন তৈরিতে সাহায্য করবে, কারণ রাইবোজোমের কাজে প্রোটিন তৈরি করে, রাইবোজোম এভাবেই তৈরি হয়। আরআরএনএ বলে ফেলছি, এগুলো মুছে ফেলি। এখন আসেন এই দুটা নিয়ে একটু কথা বলি। আসেন এমআরএনএ, এমআরএনএ ফুল মিনিং কি? রাইবোজোম আরআরএনএ এর ফুল মিনিং কি ছিল? আরআরএনএ এর ফুল মিনিং কি ছিল? এই আরআরএনএ একটু আগে না বললাম, ওমা, রাইবোজোমাল আরএনএ। রাইবোজোমাল আরএনএ, দেখেন এই আরএনএটা রাইবোজোম তৈরি করে, এই কারণে এর নামও কি রাইবোজোমাল আরএনএ। মুখস্থ করার দরকার আছে? হ্যাঁ। তারপরে আসেন এমআরএনএ, এটার নাম কি? মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জারের বাংলা করেন, মেসেজের বাংলা কি? মেসেজ, বার্তা। তাহলে মেসেঞ্জার মানে কি? বার্তা বাহক, যে বার্তা বহন করে। আমরা একটু আগে বলছিলাম ডিএনএ তে যে জেনেটিক ইনফরমেশন আছে, কি তৈরি? প্রোটিন তৈরি। সে জেনেটিক ইনফরমেশন কার কাছে যায়? আরএনএ। তার মানে আরএনএ কি করতেছে? ডিএনএ এর প্রোটিন তৈরির জেনেটিক ইনফরমেশনটা কি করতেছে? বহন করতেছে। বহন করে সেটারে আলটিমেটলি প্রোটিন তৈরিতে কনভার্সন করে। তার মানে সে কি একটা বার্তা বাহক কিনা? বুঝতে পারছেন? তাহলে এই কারণে এটাকে বলা হয় বার্তা বাহক আরএনএ। এটা কি বলে? বার্তা বাহক আরএনএ। আপনাদের খতে আসতে পারে যে এমআরএনএ কে কেন এমআরএনএ বলা হয়, বা এমআরএনএ কে কেন কি মেসেঞ্জার আরএনএ বা বার্তা বাহক আরএনএ বলা হয়। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট, যে মূলত ডিএনএ তে যে প্রোটিন তৈরি জেনেটিক ইনফরমেশন থাকে, সেই প্রোটিন তৈরি জেনেটিক ইনফরমেশনটা আলটিমেটলি তার কাছে যায়, কে বহন করে? মেসেঞ্জার আরএনএ বহন করে। পরবর্তীতে এই মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ আর রাইবোজোম মিলিত হয়ে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। যার কারণে এমআরএনএ কে কি বলা হয়? বার্তা বাহক আরএনএ বলা হয়। এতটুকু বুঝতে পারছেন? হ্যাঁ, এমআরএনএ কি আমাদের শেষ। এখন আবার আসেন টিআরএনএ। এই টিআরএনএ এর গঠন কিন্তু আমাদের সিকিউতে লিখতে দেয়, কারণ এটা একটু মোটামুটি বড়। এটা মোটামুটি কি বড়। টিআরএনএ এর গঠনটা দেখেন, আমরা বলছিলাম আরএনএ কয় সূত্র? কয় সূত্র? এক সূত্র। কিন্তু টিআরএনএ এর গঠনটা দেখতে টি এর মতোই, কিন্তু তার মতো অনেকটা টি এর মতো। আবার এটাকে একটা গাছের পাতার সাথেও তুলনা করছে, ক্লোভার লিফ। কি লিফ? ক্লোভার লিফ। আপনারা হচ্ছে বাসায় গিয়ে গুগলে সার্চ দিবেন ক্লোভার লিফ গাছ, আর মানে পাতা দেখবেন, বুঝতে পারছেন? অনেকটা ক্লোভার লিফ পাতার মতো। আপনাদের ইয়েতে আছে কিনা এখানে? কি? হ্যাঁ, প্রত্যেকটা আলাদা আলাদা থাকে। হ্যাঁ, পাঁচটায় আলাদা আলাদা হয়। এই অধ্যায়টুকু যখন আমি শেষ করাবো সব বুঝে যাবে, বুঝতে পারছেন? একটু একটু কনফিউশন এখনো
থাকতে পারে, কেমন, সমস্যা নেই, সবে তো আমরা শুরু করছি, ইনশাল্লাহ আরো অনেক দূর যাইতে হবে। তারপরে আসেন, হুম, যত আরএনএ আছে সব আরএনএ কোথা থেকে তৈরি হয়? ডিএনএ থেকে। কোথা থেকে? ডিএনএ থেকে। এই জিনিসটা মাথায় রাখবেন অলওয়েজ। ডিএনএ থেকে কি তৈরি হবে? আরএনএ তৈরি হবে, বুঝতে পারছেন? এই হচ্ছে কথা। এখন আসেন, এই যে এটা তো আছে এক সূত্র, এখন এটারে আমি যদি কনভার্ট করে যদি গঠনটা এরকম করে বানাই দিই, দেখেন তো, এটা ছিল 5 প্রাইম, এটা ছিল 3 প্রাইম, তাই না? মানে এইটারই আমি এরকম করে বানাইছি আর কি, টি এর মতো না দেখতে? টি এর মতো কিনা? টি তে এরকম থাকে, তাই না? টি তে কি এই জায়গা দিয়ে কিছু থাকে? কিন্তু এখানে কিন্তু এই জায়গা দিয়ে কি আছে, একটা জিনিস আছে, তাই কিনা? যার কারণে এটা অতিরিক্ত না? টি আকৃতির মধ্যে এই নিচের দিকে যেটা, এটা কি অতিরিক্ত, এই কারণে নিচের দিকের যে বাহুটা এটাকে বলা হয় অতিরিক্ত বাহু, এটাকে কি বলে? এভাবে মনে রাখবেন, বুঝতে পারছেন? এটাকে কি বলে? অতিরিক্ত বাহু বলা হয়। তাহলে কয়টা বাহু আছে বলেন? পিরামিডের গঠন কয়টা বাহু? 1 2 3 4 5টা বাহু। কয়টা ফাঁস? ফাঁস মানে কি? ফাঁস তো জেনে নাকি? এখন যেটা দিয়ে সুইসাইড করে মানুষ, হ্যাঁ, এই যে ফাঁস। কয়টা ফাঁস? একটা, দুইটা, তিনটা, চারটা। এটা যেহেতু অতিরিক্ত বাহু, তার মানে এই ফাঁসটার নাম কি? অতিরিক্ত ফাঁস। এই ফাঁসটার নাম হচ্ছে কি? ডি ফাঁস। এটার নাম, সরি, এটার নাম টি ফাঁস। এটার নাম কি? টি ফাঁস। আর এই নিচের ফাঁসটার নাম হচ্ছে অ্যান্টিকোডন ফাঁস। কি ফাঁস? এখন এই অ্যান্টিকোডন ফাঁস, এটা, এখন এই অ্যান্টিকোডন ফাঁস কেন বলা হয়? এই জিনিসটা পড়তে গেলে ট্রান্সক্রিপশন পড়তে হবে, বুঝতে পারছেন? আমরা ট্রান্সক্রিপশনে এই জিনিসটা বোঝাবো, কেমন? এখন যদি সব একসাথে আনি হাবিজাবি হয়ে যাবে, ঠিক আছে? খালি জাস্ট মাথায় রাখেন, এটা অ্যান্টিকোডন ফাঁস বলা হয়। আপনাদের মাথায় কি কোনো কিছু আসতেছে? অ্যান্টিকোডন মানে কোডনের আগে একটা শব্দ আছে, কি? অ্যান্টি। আমরা কি বলি? একদিকে সরকার যে দল গঠন করে তাদেরকে কি বলে? মানে একটা পার্টি বলে, তাই না? আর বিপরীত দলকে কি বলা হয়? অ্যান্টি পার্টি বলে না? তাই কিনা? তার মানে পার্টি, যেটা গভর্নমেন্ট পার্টি আছে, যেটা গভর্নমেন্ট পার্টি আছে, যে গভর্নমেন্ট পার্টির এগেনস্ট থেকে কে থাকে? অ্যান্টি পার্টি। সেম ভাবে নিশ্চয়ই এইখানে যে কাজটা আছে, এটা নিশ্চয়ই কোডনের এগেনস্টে আছে, বুঝতে পারছেন? কোন জায়গার কোডন আমরা বলবো, সমস্যা নেই, এটা জিনিস মাথায় রাখেন। এই জায়গাটা অর্থাৎ অ্যান্টি কোডনের যে ফাঁসটা, এই ফাঁসটা কার এগেনস্টে বসে? কোডনের এগেনস্টে বসে। কোন জায়গায় বসে? আমরা ট্রান্সক্রিপশনে করবো, কতটুকু আনার দরকার নেই, জাস্ট মাথায় রাখেন অ্যান্টি কোডন ফাঁসটা কোডনের এগেনস্টে বসে, এই কারণে এই জায়গাটার নাম কি? অ্যান্টি কোডন ফাঁস। তাহলে এই বাহুটার নাম কি হবে? অ্যান্টি কোডন বাহু। এখন প্রশ্ন হচ্ছে, টিআরএন এর গঠনটা তো এরকম আমরা বুঝলাম, টিআরএন এর কাজটা কি? হ্যাঁ বলেন। বেশিক্ষণ লাগবে না, অল্প একটু লাগবে। প্রোটিন কিভাবে তৈরি হয়? আপনি আহ প্রোটিনকে বাংলায় কি পাবেন? হ্যাঁ, না, রাইবোজোম থেকে তো প্রোটিন হয়, ঠিক আছে, কিন্তু প্রোটিন কিভাবে তৈরি হয়? গলার মালা দেখছেন? হ্যাঁ, মানে গ্রামে ওরা কিন্তু গলার মালা নিজের হাতে বানায়, জানেন আপনারা? ওই যে পুঁতি আছে না, এই পুঁতি গুলারে একটা অনেক সাথে একটা, একটার সাথে একটার সাথে একটা জোড়াই দেয়, অথবা যে তসবির যে পুঁতি, তসবি দেয় না? তসবি অনেকগুলা পুঁতি দিলে কি হয়? একটা মালা হয়, তাই কিনা? প্রোটিনটা অনেকটা এরকমই, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যখন আপনি একটার সাথে একটা যুক্ত করবেন, অনেকগুলো কি অ্যামাইনো অ্যাসিড। আমরা টিআরএনএ করতেছি এখন, এরকম অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যখন একসাথে যুক্ত থাকে,
বা অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একটার সাথে একটা কি হয়, বন্ড তৈরি করে, বন্ড তৈরি করে কি তৈরি করে, প্রোটিন তৈরি করে, যার কারণে প্রোটিনকে কি বলা হয়, পলিপেপটাইড গঠন। কেন পলিপেপটাইড আসতেছি, একটু ওয়েট। দুইটা অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে যে বন্ধন, এটার নাম কি, পেপটাইড। এটার নাম কি, তাই না? তাহলে এই দুটোর মাঝখানে যেটা, এটার নাম কি, পেপটাইড। এই দুটোর মাঝখানে যেটা, এটার নাম কি? তাহলে পেপটাইড বন্ড কয়টা? এই পুরোটা মিলে সাপোজ ধরেন একটা প্রোটিন হয়েছে, এটা কি হয়েছে? তাহলে আপনি প্রোটিনকে আলটিমেটলি অনেকগুলো পেপটাইডের বন্ধন না? তাহলে আপনি প্রোটিনকে ডিরেক্টলি কি বলতে পারবেন, যে প্রোটিন হচ্ছে একটা পলিপেপটাইডের গঠন। আরেকটা প্রশ্ন আসতে পারে আপনাদের পরীক্ষায়, যে এমসিকিউতে, যে চারটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কোন ধরনের বন্ধন থাকে? হ্যাঁ, এটা কমন পলিপেপটাইড। আচ্ছা, পলিপেপটাইড আমরা কখন বলি? অনেকগুলা, যেটা কি করা যায় না, গণনা করা যায় না। কিন্তু এখানে চারটার মধ্যে আপনি তো গণনা করতে পারতেছেন। কয়টা পেপটাইড আছে? একটা, দুইটা, তিনটা। তার মানে কোন পেপটাইড? দিস ইজ ট্রাইপেপটাইড। এমসিকিউ কিন্তু কিভাবে আসবে বুঝতে পারছেন? তারপর দেখেন, আপনারা বলে দিবে যে তিনটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কোন ধরনের পেপটাইড বন্ড আছে, ডাইপেপটাইড। মানে তিন, যে কয়টা অ্যামাইনো অ্যাসিড বলবে তার সাথে -1, চারটা হলে ট্রাইপেপটাইড, -1। পাঁচটা হলে ওই যে টেট্রাপেপটাইড, ওই যে আপনার মনো, ডাই, ট্রাই, টেট্রা, ঠিক আছে, পেন্টা, হেক্সা, হেপ্টা, বুঝতে পারছেন? এরকম অতটুকু পর্যন্ত আসে না, নরমালি ডাইপেপটাইড আর ট্রাইপেপটাইড পর্যন্তই আসে। তাহলে বুঝতে পারছেন, তার মানে আপনি আলটিমেটলি বলুন তো এখন প্রোটিনকে বাংলা আমরা কি পাবো? মাইট দিব, বলেন কোনটা পাবো? অসংখ্য কি পাবো? অ্যামাইনো অ্যাসিড পাবো। প্রোটিনকে ভাঙা মানে কি, এই প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে পেপটাইড বন্ধন আছে সেগুলোরে কি করে দেওয়া, ভাঙাই দেওয়া। তো এইগুলো ভাঙাই দিলে এখন কি পাবেন আপনি, অ্যামাইনো অ্যাসিড পাবেন। তাহলে প্রোটিন ভাঙলে কি পাবো, অ্যামাইনো অ্যাসিড। তার মানে নিশ্চয়ই এইখানে এই এই এমআরএনএ থেকে যে প্রোটিনটা তৈরি হয়েছে, এখানে নিশ্চয়ই কি যুক্ত হয়েছে, অ্যামাইনো অ্যাসিড গুলো পেপটাইড বন্ডে যুক্ত হয়ে হয়ে প্রোটিন তৈরি হয়েছে, তাই কিনা? তার মানে আমাদের এই টিআরএনএ নিশ্চয়ই এই অ্যামাইনো অ্যাসিড কি করে, বহন করে। এবার দেখেন এই টিআরএনএ কি হয়েছে, অ্যামাইনো অ্যাসিড বহন করতেছে কোন প্রান্তে, এটা কোন প্রান্ত, 3 প্রাইম। কোন প্রান্ত, 3 প্রাইম প্রান্তে অ্যামাইনো অ্যাসিড বহন করে। এই যে টিআরএনএ, টিআরএনএ সে কি নিয়ে আসে, অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসে। আর ওই যে রাইবোজোম বলছিলাম, রাইবোজোম অ্যামাইনো অ্যাসিড গুলো কি করে, একটার সাথে একটা, একটার সাথে একটা, এই যে বন্ধন লাগাই দেয়। বুঝতে পারছেন? হ্যাঁ। আর কোন অ্যামাইনো অ্যাসিডের পরে কোন অ্যামাইনো অ্যাসিড আসবে, সেই সংকেত কার কাছে থাকে, এমআরএনএ। একটু মিলাইতে পারতেছেন এখন? তাহলে ডিএনএ এর মধ্যে থাকবে প্রোটিন তৈরির সংকেত, মানে ওই অ্যামাইনো অ্যাসিডেরই সংকেত। আর এটা যাবে কার কাছে, এমআরএনএ। এমআরএনএটাকে পড়বে কে, টিআরএনএ পড়বে। টিআরএনএ পড়ে পড়ে দেখবে যে এমআরএনএ কোন জায়গায় কোন অ্যামাইনো অ্যাসিড লাগাইতে হবে। সে পড়ে পড়ে তারপর ওই অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসবে, একটা একটা করে ধরে ধরে নিয়ে আসবে। তারপর রাইবোজোম ওই অ্যামাইনো অ্যাসিড গুলোকে একটার সাথে একটা, একটার সাথে একটা লাগায় লাগায় পেপটাইড বন্ধন দিয়ে কি তৈরি করে দিবে, প্রোটিন তৈরি করে দিবে। মেকানিজম বুঝতে পারছেন? হ্যাঁ, বেশি সহজ না অনেক কঠিন? কি বলে অনেক কঠিন নাকি, এত সহজ করে পড়লাম। তাহলে আরএনএ এর গঠন আসবে। তাহলে আরএনএ এর গঠন এক নাম্বার, আরএনএ কি বলে, টিআরএনএ এর গঠন। টিআরএনএ কে তাহলে কি বলা হয়, এটার পূর্ণ রূপ কি, টিতে ট্রান্সফার আরএনএ। কি ট্রান্সফার করে বলেন তো, একটু কমন সেন্স খাটে। অ্যামাইনো অ্যাসিড। সে সাইটোপ্লাজম থেকে অ্যামাইনো অ্যাসিড গুলোকে ধরে ধরে নিয়ে আসে আসে ওই ওই জায়গায় বসায় 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 প্রোটিন তৈরি করতেছে। দিস ইজ ওয়াই টিআরএনএ এর নাম কি, ট্রান্সফার অ্যামাইনো অ্যাসিড। সে কি ট্রান্সফার করে, অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফার করে। এবং কোন কোন ধাপে সেটা করতেছে, ট্রান্সলেশনে করে কি তৈরি করতে সাহায্য করে, প্রোটিন তৈরি করতে সাহায্য করে। প্রথম লাইনটাই হবে এটা, যে টিআরএনএ কে ট্রান্সফার অ্যামাইনো অ্যাসিড বলা। 2 নাম্বার ধাপ হবে টিআরএনএ, হ্যাঁ, এই যে টি, ট্রান্সফার, ট্রান্সফার আরএনএ,
ঠিক আছে। 2 নাম্বার ধাপ, এই টিআরএনএ দেখতে কেমন? ইংরেজি টি এর মতো বা ক্লোভার লিফ, একটা গাছের পাতা কি ক্লোভার লিফের মতো। এটার মধ্যে কয়টা বাহু আছে? 5টা বাহু। টি এর যে 4টা বাহু আছে তার মধ্যে একটা অতিরিক্ত আছে এখানে, আর 4টা কি আছে? ফাঁস আছে। নিচের ফাঁসটার নাম কি? অ্যান্টিকোডন ফাঁস। এটাকে অ্যান্টিকোডন কেন বলা হয়? এটা কার এগেইনস্টে বসে? কোডনের এগেইনস্টে বসে। বুঝতে পারছেন কিভাবে বসে? আমরা ট্রান্সক্রিপশনে বলবো, এতটুকু মাথা কামানোর দরকার নেই। আর এর যে দুইটা প্রান্ত, তার মধ্যে থ্রি প্রান্তে কি থাকে? অ্যামাইনো অ্যাসিড থাকে। আর সাথে দুইটা সংখ্যা তথ্য নিয়ে এখানে জানতে হবে, সেটা হচ্ছে টিআরএনএ তে মানে মোটামুটি কয় ধরনের টিআরএনএ থাকে, ধরনের কিন্তু নট কতটি। 31 থেকে 42 ধরনের কি থাকে? টিআরএনএ থাকে। এবং এই টিআরএনএ তে এই যে আমি একটা টিআরএনএ আঁকছি বা এই যে এটা, এখানে কতগুলো নিউক্লিওটাইড থাকে? প্রায় 75 থেকে কতটি? 90টি নিউক্লিওটাইড থাকে। এবং একটা কোষের যতগুলো আরএনএ আছে, আমরা এই 5 ধরনের আরএনএ করছি না, তার 5 ধরনের মধ্যে টিআরএনএ আছে কত পার্সেন্ট? 15%। কত পার্সেন্ট? একটা কোষের কত পার্সেন্ট থাকে? 15%। আর আরেকটা হচ্ছে এর ভিতরে যে নিউক্লিওটাইড গুলো আছে সেগুলো হচ্ছে কতটি? 75 থেকে 90টি। বুঝতে পারছেন? আর হচ্ছে একটা কোষে কত ধরনের থাকে? 31 থেকে 42 ধরনের টিআরএনএ থাকে। এই গেল আমাদের আরএনএ কিন্তু শেষ। কোনো কোশ্চেন আছে আপনাদের মাথায় ঢুকছে? হ্যাঁ, এটার জন্য ভিডিও তো আছে, আর আপনারা বাসায় অবশ্যই আর এখন যাই সন্ধ্যায় নাস্তাটা করে করতে বসে যাবেন। আমি এই যা যা কথা বলছি সব কথা এখানে আছে। এই যে ডিএনএ আরএনএ এর পার্থক্য, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের বাড়ির কাজ, আপনারা বাড়ির কাজ 60 পৃষ্ঠা পর্যন্ত পড়ে আসবেন। 60 না হলেও মানে ট্রান্সক্রিপশনের আগ পর্যন্ত পড়ে আসবেন, মানে 59। ঠিক আছে, ঠিক আছে। ভিডিও বন্ধ করেন তো।